আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমরা সেটের কিছু গাণিতিক সমস্যা দিয়ে লেকচার শুরু করছি। যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 311 এবং 419কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 23 অবশিষ্ট থাকে এদের সেট নির্ণয় করো। এখানে আমরা ভাগ করছি একটা জিনিসকে, তো ভাগের মধ্যে কিছু টার্ম থাকে, ভাজক, ভাজ্য, ভাগশেষ। এখানে ভাজক কোনগুলো? যেগুলো দিয়ে আমি ভাগ করছি, অর্থাৎ স্বাভাবিক সংখ্যাটা হচ্ছে আমার ভাজক, আর যাদেরকে আমরা ভাগ করছি তারা হচ্ছে ভাজ্য, আর যেটা অবশিষ্ট থাকছে সেটা হচ্ছে ভাগশেষ। এটা হচ্ছে আমার ভাগশেষ। আচ্ছা, এখন আমরা একটা রাফ করি। ধরো আমরা 12কে 5 দিয়ে ভাগ করব, অর্থাৎ 5 হচ্ছে আমার ভাজক আর 12 হচ্ছে ভাজ্য। ভাগ করলে কি হয়? 5 দুগুণে 10, 10, 2। ভাগশেষ থাকে 2। একটা জিনিস খেয়াল করো যে ভাগশেষটা অবশ্যই ভাজকের চেয়ে ছোট হয়। এখানে দেখো 2 5-এর চেয়ে ছোট, অর্থাৎ ভাগশেষ সবসময় ভাজকের চেয়ে ছোট হবে। আরেকটা জিনিস খেয়াল করো, ভাজ্য যে মানে 12 থেকে যদি আমি ভাগশেষকে বাদ দিই তাহলে কি থাকে? 10 থাকে, যেটারই একটা গুণনীয়ক হচ্ছে আমার 5। 10-এর গুণনীয়কগুলো কি? 1 × 10 আর 2 × 5। এখানে দেখো 5 কিন্তু 10-এর গুণনীয়ক, অর্থাৎ যে ভাজকটা সেটা হচ্ছে 10-এর গুণনীয়ক। এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমরা এই সমস্যাটা সমাধান করব। তো যেই স্বাভাবিক সংখ্যা দ্বারা 311 এবং 419কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 23 অবশিষ্ট থাকে, সেই সংখ্যা অবশ্যই 23 অপেক্ষা বড়, অর্থাৎ ভাজক যে সংখ্যাটা সেই ভাজক সংখ্যাটা 23 অর্থাৎ ভাগশেষের চেয়ে বড় হবে। এবং 311 - 23 অর্থাৎ ভাজ্য থেকে ভাগশেষ বাদ দিলে যেটা থাকে তার গুণনীয়ক হবে। এবং আরেকটা সংখ্যা আছে 419 থেকে 23 অর্থাৎ ভাজ্য থেকে ভাগশেষ বাদ দিলে যেই সংখ্যাটা থাকে তার গুণনীয়ক হবে। আচ্ছা, তো মনে করি 23 অপেক্ষা বড় 288 এর গুণনীয়ক সমূহের সেট এ। তো 288 এর গুণনীয়কগুলো দেখি। এখানে একটু বোঝা যাচ্ছে না, আমি ইরেজ করে দিচ্ছি জিনিসটা। আচ্ছা, তাহলে গুণনীয়কগুলো আমরা বের করে নিলাম। 1 × 288, 2 × 144, 3 × 96, 4 × 72, 6 × 48, 8 × 36, 9 × 32, 12 × 24, 16 × 18। এটা হচ্ছে 288 এর যত গুণনীয়ক আছে সব। আমাকে বলেছে 23 অপেক্ষা বড় হতে হবে যদি আমাদের এই সেটটা বের করতে হয়। 23 অপেক্ষা বড়গুলো হচ্ছে এইগুলো, 23 অপেক্ষা বড়। তার মানে এ ইকুয়াল টু এই সংখ্যাগুলো আমরা লিখে ফেললাম। 24 তো বড়। হ্যাঁ, এরপর মনে করি 23 অপেক্ষা বড় 396 এর গুণনীয়ক সমূহের সেট বি। এখন বি বের করব আমরা। 396 এর গুণনীয়কগুলো বের করে ফেললাম। এখানে 23-এর চেয়ে বড়গুলোকে একটু মার্ক করে দিচ্ছি। 33, 36, 44, 66, 99, 132, 198, 396 এগুলোই তো এগুলোই হচ্ছে আমার বি সেটের অন্তর্গত। আমাকে বলেছে দেখো এ ইকুয়াল টু বি, সরি এ ইকুয়াল টু আর বি ইকুয়াল টু আমরা নির্ণয় করলাম, এদের সেট কিন্তু আমাদের নির্ণয় করা হয়ে গেল। এখন যদি বলে এদের ছেদ সেট বের করতে, তাহলে হচ্ছে এ ইন্টারসেকশন বি আমাকে বের করতে হবে। এখানে দেখো এই দুটার মধ্যে যেটা কমন সেটা, এখানে মধ্যে দুইটার মধ্যে খালি 36কে আমি কমন দেখতে পাচ্ছি, অর্থাৎ এ ইন্টারসেকশন বি হচ্ছে 36। পরের সমস্যায় চলে যাই। 100 জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় 88 জন বাংলায়, 80 জন গণিতে এবং 70 জন উভয় বিষয়ে পাশ করেছে। ভেনচিত্র সাহায্যে তথ্যগুলো প্রকাশ করো এবং কতগুলো শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে তা নির্ণয় করো। প্রথমে টোটাল কত শিক্ষার্থী? টোটাল যত শিক্ষার্থী সেটা হচ্ছে আমার সার্বিক সেট। সে ফেল করুক সে পাশ করুক,
টোটাল শিক্ষার্থী আমার 100 জন, এটাকে আমরা লিখব সার্বিক সেট হিসাবে, ইউ সার্বিক সেট। তারপর আসলো বাংলায় কতজন পাশ করলো, 88 জন বাংলায় পাশ করেছে, এটাকে আমরা বি দিয়ে প্রকাশ করছি, বি সেট দিয়ে প্রকাশ করছি, যেটা বাংলায় পাশ করেছে। আচ্ছা, এরপর ম্যাথে কারা পাশ করেছে, ম্যাথে 80 জন পাশ করেছে, ম্যাথে পাশ করা সেটটা হচ্ছে এম, এই সার্কেলটা। আর এই দুইটা সার্কেল যেখানে ইন্টারসেকশন হয়েছে বা কমন, এটা হচ্ছে উভয় বিষয়ে পাশ করেছে, বি আর এম, বাংলা এবং ম্যাথ উভয় বিষয়ে তারা এই অংশ শিক্ষার্থীরা পাশ করেছে। আচ্ছা, কি লিখেছে, ভেন চিত্রে আয়তাকার ক্ষেত্রটি 100 জন শিক্ষার্থীদের সেট ইউ এবং বাংলায় ও গণিতে পাশ শিক্ষার্থীদের সেট যথাক্রমে বি ও এম। ফলে ভেন চিত্রটি 4টি নিশ্ছেদ সেটে বিভক্ত হয়েছে, যাদেরকে পি কিউ আর এফ দ্বারা চিহ্নিত করা হয়েছে। পি কিউ আর এফ 4টা এলাকায় বিভক্ত হয়েছে, এই একটা এলাকা, এটা একটা এলাকা, এটা একটা এলাকা এবং এটা একটা এলাকা। আচ্ছা, এখানে উভয় বিষয়ে পাশ শিক্ষার্থীর সেট হচ্ছে কিউ। এই যে কিউ, এটা কিন্তু মূলত বাংলা এবং ম্যাথের উভয় বিষয়ে পাশ করার শিক্ষার্থীরা। এটাকে আমরা এভাবে লিখতে পারি, কিন্তু বি ইন্টারসেকশন এম, অর্থাৎ বি এবং এম দুটাতেই পাশ করেছে কমন, এবং যাদের সদস্য সংখ্যা হচ্ছে 70। দেখো, বি বি হচ্ছে বাংলায় পাশ করা শিক্ষার্থীর সংখ্যা। এখানে দুইটা অংশ আছে, এটা একটা অংশ, এটা একটা অংশ, দুইটা নিয়েই কিন্তু বাংলায় পাশ করা শিক্ষার্থীর সংখ্যা টোটাল 80 জন। এই অংশটা কি, যেখানে বাংলা আর ম্যাথ দুটোতেই পাশ করেছে। আর এটা কি, এটা হচ্ছে শুধু বাংলায় পাশ করেছে, শুধু শুধু বাংলায় পাশ করেছে। আচ্ছা, তাহলে দুইটা অংশ, কিউ হচ্ছে বাংলা অঙ্ক উভয় বিষয়ে পাস, আর পি হচ্ছে শুধু বাংলায় পাস। আর পি হচ্ছে শুধু বাংলায় পাস শিক্ষার্থীদের যাদের সদস্য সংখ্যা কত, 88 থেকে 70 বাদ দিলে যা হয় 18, মানে টোটাল হচ্ছে 88, তার থেকে বাংলা আর ম্যাথ উভয় শিক্ষার্থী সংখ্যা 70, তাহলে 88 মাইনাস 70 18, এটা হচ্ছে শুধু বাংলায় পাস। এখন ঠিক সেমভাবে আর এটা কিন্তু শুধু ম্যাথে পাস, শুধু গণিতে পাস শিক্ষার্থীদের সংখ্যা হচ্ছে 80 মাইনাস 70, দ্যাট মিন্স 10। তাহলে পি ইউনিয়ন কিউ ইউনিয়ন আর, অর্থাৎ বি ইউনিয়ন এম, যে কোনো একটি বিষয়ে পাস শিক্ষার্থীদের সেট। এখানে কিন্তু দেখো, এই সার্কেলটা হচ্ছে বাংলায়, এই সার্কেলটা হচ্ছে বাংলায় পাস শুধু, আর এই সার্কেলটা হচ্ছে ম্যাথে পাস। আর এই পুরো মানে এই পুরো অংশটা, এই দুইটা মিলে যেটা বি ইউনিয়ন এম, এই দুইটা মিলে হচ্ছে কি, যে পাস করা শিক্ষার্থীদের সংখ্যা বোঝাচ্ছে, শুধু পাস, যে কোনো বিষয়ে পাস, সে বাংলায় হোক, সে ম্যাথে হোক, সে যে কোনো একটি বিষয়ে হোক, এটা বোঝাচ্ছে আমার বি ইউনিয়ন এম। তো যে কোনো একটি বিষয়ে পাস শিক্ষার্থীদের সেট কি হবে, তাহলে পি 18, কিউ 10, কিউ হচ্ছে 70, কিউ হচ্ছে 70 উভয় বিষয়ে পাস, আর আর হচ্ছে 10, তার মানে 98। আর এফ ইকুয়াল টু হচ্ছে উভয় বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের সেট, যার সংখ্যা 100 মাইনাস 98 ইকুয়াল টু 2। এফ হচ্ছে সার্কেলের বাইরের অংশ, অর্থাৎ যারা ফেল করেছে। সার্কেলের ভিতরে যারা আছে তারাই শুধু পাস করেছে, আর সার্কেলের বাইরে যারা আছে সার্বিকের মধ্যে, তারা কিন্তু ফেল করেছে। তাহলে উভয় বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের সেট হচ্ছে 100, টোটাল থেকে আমার এই অংশটা বাদ, দ্যাট মিন্স 2।
অনুশীলনীর গাণিতিক সমস্যায় চলে আসলাম। তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। প্রশ্নটা দেখি। এক্স এলিমেন্ট অফ জেড, অর্থাৎ এক্স হচ্ছে কোনো পূর্ণ সংখ্যা, যেন শর্তটা দেখি এক্স স্কোয়ার ইজ গ্রেটার দেন 5, অর্থাৎ সেই পূর্ণ সংখ্যাটির বর্গ অবশ্যই 5 থেকে বড় হবে। আর এক্স কিউব ইজ লেস দেন অর ইকুয়াল 36, অর্থাৎ যে পূর্ণ সংখ্যাটা নিব তার ঘন 34 থেকে ছোট হবে অবশ্যই, অথবা 36-এর সমানও হতে পারে। আচ্ছা, তাহলে পূর্ণ সংখ্যার সেটগুলো কি কি? সব ধরনের ঋণাত্মক, ধনাত্মক, শূন্য সব সংখ্যাগুলো নিয়েই হচ্ছে পূর্ণ সংখ্যার সেট। তাহলে প্রথমে আমরা এক্স ইকুয়াল টু 0 দিয়ে শুরু করব যাচাই করাটা। 0 হলে এক্স ইকুয়াল টু যদি 0 হয়, এক্স স্কোয়ার আমার 5 থেকে বড় কিনা সেটা আমি যাচাই করব। আর এক্স কিউব 36-এর চেয়ে ছোট অথবা 36-এর সমান কিনা সেটা যাচাই করব। যদি দুটো শর্ত পূরণ হয় তাহলে আমরা এক্স ইকুয়াল টু 0 এটা নিয়ে আমরা সেট গঠন করতে পারবো। আচ্ছা, এক্স ইকুয়াল টু 0 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 0, যেটা 5 থেকে ছোট, কিন্তু 5 থেকে ছোট তো নেওয়া যাবে না, তাহলে এইটা আমার শর্ত পূরণ করছে না, এটা শর্ত আমার পূরণ করছে না। আর এক্স কিউব ইকুয়াল টু 0, যেটা 36-এর চেয়ে ছোট, এটা আবার শর্ত পূরণ করছে, কিন্তু আমাদের শর্তটাতে দেওয়া আছে যে দুটো শর্ত একসাথে পূরণ করতে হবে, তার মানে আমরা এক্স ইকুয়াল টু 0 নিতে পারবো না। তারপর চলে আসি এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 1 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস 1 হোল স্কোয়ার। আমরা ঋণাত্মক বা ধনাত্মক যে কোনো সংখ্যাকেই যদি বর্গ করি, প্রাপ্ত যে মানটা সেটা সবসময় ধনাত্মক বা পজিটিভ আসে। আচ্ছা, তাহলে এখানে প্লাস বা মাইনাস 1কে হোল স্কোয়ার করলে 1ই হবে, যেটা 5 থেকে ছোট, তাহলে এটাও আমরা নিতে পারবো না, এটাও কাটা। এবং এক্স কিউব ইকুয়াল টু প্লাস 1কে কিউব করলে প্লাস 1 আর মাইনাস 1কে কিউব করলে মাইনাস 1 হয়, যে দুটোই হচ্ছে প্লাস হোক বা মাইনাস হোক দুটোই হচ্ছে 36-এর চেয়ে ছোট, অর্থাৎ এটা শর্ত পূরণ করছে। তার মানে এটা করছে না এবং এটা করছে, দুটো একসাথে তো শর্ত পূরণ করছে না, তার মানে আমরা এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 1 এটাও আমরা সেটের মধ্যে নিতে পারবো না। এরপর চলে আসি এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 2 হলে কি হয়? এক্স স্কোয়ার ইকুয়াল টু হয় 4, যেটা 5-এর চেয়ে ছোট, এটাও আমার শর্ত মানছে না। এবং এক্স কিউব ইকুয়াল টু হয় প্লাস 2কে কিউব করলে প্লাস 8, মাইনাস 2কে কিউব করলে মাইনাস 8 হয়, দুটোই হচ্ছে 36-এর চেয়ে ছোট, এটা আবার শর্ত পূরণ করছে। কিন্তু দুটো শর্ত একসাথে পূরণ না হয় আমরা এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 2 এটাকেও সেটে নিতে পারবো না। এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 3 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস 3 হোল স্কোয়ার 9 হয়, যেটা 5 থেকে বড়, এটা আবার শর্ত পূরণ করছে, এটা শর্ত পূরণ করছে। এবং এক্স কিউব ইকুয়াল টু প্লাস মাইনাস 3 হোল কিউব প্লাস, তাহলে 3কে হোল কিউব করলে প্লাস 27, মাইনাস 3কে হোল কিউব করলে মাইনাস 27 হয়, একসাথে আমরা লিখলাম প্লাস মাইনাস 27, দুটোই 36-এর চেয়ে ছোট, তার মানে এটাও শর্ত পূরণ করছে। তাহলে এখানে দুটোই কিন্তু আমার শর্ত পূরণ করেছে, অর্থাৎ এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 3 এটা আমরা সেটে নিতে পারবো। এরপর চলে আসি এক্স ইকুয়াল টু মাইনাস 4 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 4 হোল স্কোয়ার, তাহলে 4 4 16, 16 হচ্ছে 5 থেকে বড় হচ্ছে, তার মানে এটা আমার শর্ত পূরণ করছে। এবং এক্স কিউব অর্থাৎ মাইনাস 4 যখন নিচ্ছি, মাইনাস 4কে হোল কিউব করলে হয় মাইনাস 64, যেটা 36-এর চেয়ে ছোট, কারণ এটা তো একটা নেগেটিভ মান, নেগেটিভ মান সবসময় যে কোনো পজিটিভ মানের চেয়ে ছোট হয়। মাইনাস 64 যেটা, সেটা 0 থেকেও ছোট, অর্থাৎ নেগেটিভ যেহেতু এসেছে এটা 36-এর চেয়ে ছোটই হবে, তার মানে এটাও আমার শর্ত পূরণ করেছে, তার মানে আমরা এক্স ইকুয়াল টু মাইনাস 4কে নিতে পারবো সেটে। এক্স ইকুয়াল টু পজিটিভ 4 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 16, যেটা 5 থেকে বড়, অর্থাৎ এটাও আমরা নিতে পারবো। এবং এক্স কিউব ইকুয়াল টু 4 কিউব,
4 কিউবকে করলে হয় +64, যেটা আবার 36-এর চেয়ে ছোট হয়ে যায়, কিন্তু আমার শর্ত দেওয়া আছে যে 36 থেকে ছোট হতে হবে। এক্স কিউব ইকুয়াল টু 4 কিউব ইকুয়াল টু 64, 64টা আবার কি হয় 36-এর চেয়ে বড় হয়ে যাচ্ছে, তার মানে এটা আমরা নিতে পারবো না, তার মানে এটা আমরা নিতে পারছি না, অর্থাৎ দুটো শর্ত পূরণ হচ্ছে না, তাহলে এক্স ইকুয়াল টু 4 আমরা নিতে পারবো না। এছাড়াও -4-এর চেয়ে সকল ছোট ঋণাত্মক পূর্ণ সংখ্যা প্রদত্ত শর্ত পূরণ করে। -4-এর চেয়ে যেগুলো ছোট ঋণাত্মক পূর্ণ সংখ্যা, যেমন -5, -6, -7, এভাবে করে করে অসীম পর্যন্ত যত মাইনাস আছে সবগুলো ঋণাত্মক পূর্ণ সংখ্যাই এই শর্তটা পূরণ করে। তাহলে নির্ণয় সেট দেখো কি কি, +-3 থেকে শুরু হয়েছে, কিন্তু +-3 এসেছে, -3 এসেছে, -4, -5, এভাবে একদম অসীম পর্যন্ত যত যত সংখ্যা যেতে পারে সেটাই হচ্ছে আমার নির্ণয় সেট। নির্ণয় সেটটা আমি এখানে লিখছি। তাহলে এটাই হচ্ছে আমার নির্ণয় সেট। এরপর আসি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা। এটা কোন পদ্ধতি দেওয়া আছে? এটা দেওয়া আছে তালিকা পদ্ধতিতে, এটাকে আমার সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। সেট গঠন পদ্ধতিতে আমার দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে এলিমেন্টটা কোন ধরনের এলিমেন্ট, সেটা কি ন্যাচারাল নাম্বার, সেটা কি পূর্ণ সংখ্যা, সেটা কি কোনো মূলদ সংখ্যা, এটা হচ্ছে আমাকে ডিফাইন করে দিতে হয় বা নির্দিষ্ট করে দিতে হয়। এখানে দেখো এই সংখ্যাগুলো কি প্লাস মাইনাস দুটোই আছে, তার মানে এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা, অর্থাৎ সেট এটার প্রথম অংশটা যেটা হবে এক্স এলিমেন্ট অফ জেড হবে, এটা আমরা বুঝে ফেলেছি অলরেডি, এটা হবে এক্স এলিমেন্ট অফ জেড। প্রথম অংশটা আমরা বুঝে ফেলেছি, কিন্তু পরের অংশ যেটা হয় সেটা হচ্ছে শর্ত। এখন আমরা শর্তটাই বের করব। দেখো এক্স ইকুয়াল টু +-4 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 16 এবং এক্স কিউব ইকুয়াল টু +-64। ঠিক সেমভাবে এক্স ইকুয়াল টু +-5 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 25 এবং এক্স কিউব ইকুয়াল টু হচ্ছে +-125। এক্স ইকুয়াল টু +-6 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 36 এবং এক্স কিউব ইকুয়াল টু +-216। আচ্ছা, এখন এখান থেকে আমরা শর্তটা কিভাবে বানাতে পারি, এটা আমরা নিজে থেকেই বানাতে পারবো, যে কোনো কিছুই হতে পারে। আচ্ছা, প্রথম শর্ত দেখো এক্স স্কোয়ার কিন্তু 16 এর সমান অথবা 16-এর চেয়ে বড়। আমরা যদি এভাবে লিখি শর্তটা, এক্স স্কোয়ার 16-এর চেয়ে বড় হবে এবং 16-এর সমানও হতে পারে, এটা একটা শর্ত। আবার আরেকটা শর্ত এটা হচ্ছে আমার লোয়ার লিমিট, শর্তের যে প্রথম লিমিটটা থাকে এটা হচ্ছে প্রথম লিমিটটা। পরের লিমিট সেটা হচ্ছে কি এক্স কিউব কিন্তু 216-এর চেয়ে ছোট, 216-এর চেয়ে ছোট এবং 16-এর সমান হতে পারে, এটা আরেকটা লিমিট। অর্থাৎ এই দুইটা লিমিটের মাধ্যমে কিন্তু আমরা সেটটাকে প্রকাশ করতে পারি, অথবা আমরা অন্যভাবেও লিমিটেশনটা করতে পারি। যেমন দেখো এখানে এক্স স্কোয়ারের বর্গ এক্সের বর্গ বা এক্স স্কোয়ার 16-এর চেয়ে বড় অথবা সমান, আবার 36-এর চেয়ে ছোট অথবা সমান, এভাবেও কিন্তু আমরা লিমিটটা করতে পারি। ঠিক সেমভাবে আচ্ছা আপাতত অতটুকুই, অর্থাৎ উপাদানসমূহের বর্গ
16 অপেক্ষা বড় অথবা সমান এবং ঘন 216 অপেক্ষা ছোট অথবা সমান, এই জিনিসটাই আমরা লিখলাম। তাহলে নির্ণয় সেট এক্স এলিমেন্ট অফ জেড প্রথম অংশটা যেন এক্স স্কোয়ার ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 16 এবং এক্স কিউব ইজ লেস দেন অর ইকুয়াল 216। এই প্রশ্নের আরও উত্তর হতে পারে, যেমন 16 ইজ লেস দেন অর ইকুয়াল এক্স স্কোয়ার ইজ লেস দেন অর ইকুয়াল 36। আবার এভাবেও হতে পারে এক্স স্কোয়ার 9 থেকে বড় এবং 225-এর চেয়ে ছোট হচ্ছে এক্স কিউব। মানে এটা আমাদের ইচ্ছা, আমরা যে কোনো ধরনের করে আমরা উত্তরটা করতে পারি। আচ্ছা, এরপর হচ্ছে প্রশ্ন 3। a ইকুয়াল টু 2 3 4, b ইকুয়াল টু 1 2 a, c ইকুয়াল টু 2 a b হলে নিচের সেটগুলো নির্ণয় করো। কী কী সেট বের করতে হবে? প্রথমে হচ্ছে b বাদ c, একদমই সহজ। b থেকে c বাদ দিব। কি কি বাদ যাবে তাহলে? b থেকে কি কি বাদ যাচ্ছে? 2a, 2a বাদ চলে যাবে। তার মানে কি থাকে? শুধু 1 থাকে, এটাই অ্যান্সার। তারপর হচ্ছে a ইউনিয়ন b, একদমই সহজ। সবগুলো আসবে, সিরিয়ালি লেখার চেষ্টা করব। 1 2 3 4 a, সবগুলো চলে আসলো। এরপর আসছে a ইন্টারসেকশন c, a এবং c এর মধ্যে কোনটা কমন? 2 কমন, শুধু 2ই কমন পাচ্ছি আমি, তার মানে নির্ণয় সেট 2। a ইউনিয়ন b ইন্টারসেকশন c, প্রথমে b ইন্টারসেকশন cটা আমরা বের করে ফেলবো। b ইন্টারসেকশন c কত? 2 আর a, দুইটা হচ্ছে কমন, তার মানে 2a হচ্ছে আমার b ইন্টারসেকশন c। আর a ইউনিয়ন b ইন্টারসেকশন c মানে a এর সাথে কম্বাইন করে ফেলা। কম্বাইন করে ফেললে কি পাবো? 2 3 4 a, এটাই হচ্ছে আমার অ্যান্সার। a ইন্টারসেকশন b ইউনিয়ন c, এখানে দেখো b ইউনিয়ন c আগে আমরা বের করবো, যেটা ব্র্যাকেটে আছে। তাহলে 1 2 a b, আর a ইন্টারসেকশন মানে হচ্ছে 2 3 4 আর 1 2 a b, এখানের মধ্যে শুধুই দেখা যাচ্ছে 2টা হচ্ছে আমার কমন, এটাই হচ্ছে আমার অ্যান্সার।